ছোটোবেলা থেকে আমরা ঈদ আসলে অনেক আনন্দ করেই উদযাপন করি, তবে ঈদে যেহেতু আমার নিজের ব্যক্তিগত ধর্মীয় বাধ্যবাধকতা নাই, তো এখন যেটা হয়েছে ঈদের দিন রাস্তাঘাট খালি থাকে, এই সুযোগ নিয়ে আমরা আসলে প্রতি ঈদেই কোথাও না কোথাও ঘুরতে যাই। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি দিনাজপুরে। আমরা বেসিক্যালি নওগাঁ থেকে দিনাজপুর যাচ্ছি। আমরা এখন আছি রংপুরের মিঠাপুকুরে এবং পুরা রাস্তা কিন্তু খালি, খুবই আরামে আমরা এই পর্যন্ত আসলাম এবং নর্মালি যেখানে 2 ঘন্টা লাগে সেখানে এখন 1 ঘন্টা লাগতেছে। সো আমরা জার্নি করতেছি এবং দিনাজপুরে গিয়ে আমরা কয়েকটা জায়গা ঘুরবো, কান্তজির মন্দির ঘুরবো, রামসাগর ঘুরবো। আশা করি আজকের দিনটা খুব চমৎকার হবে। এই হচ্ছে বগুড়া রংপুর হাইওয়ের অবস্থা। গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, একদম খালি। আমরা কন্টিনিউয়াসলি প্রায় 90-100-তে চালাতে পারলাম এবং কোনো রকম রিস্ক না নিয়ে। অনেকক্ষণ ধরে চায়ের দোকান খুঁজতেছিলাম, যদিও আজকে ঈদের দিন স্বাভাবিকভাবেই সব দোকানপাট বন্ধ, তবে এইখানে এসে একটা চায়ের দোকান পেয়ে আমরা এখানে দাঁড়াইছি এবং সেই চায়ের দোকানে আমরা কিন্তু পুরি এবং আলুর তরকারির নাস্তা করলাম এবং নাস্তাটা খুবই মজার ছিল। জানি না ক্ষুধা লাগছে সেই কারণে না কী কারণে, তবে আসলেই ভালো ছিল। মানে এই দোকান দেখে এতটা ভালো আশা করি নাই, কিন্তু এটা কিন্তু বেশ ভালো ছিল। দিনাজপুর যেতে হলে আমরা চাইলে রংপুর শহর হয়ে সৈয়দপুর হয়েও যেতে পারতাম, তবে আমরা যেখানে চা খাচ্ছিলাম ওরা কিন্তু আমাদেরকে বুদ্ধি দিল যে আমরা এই মিঠাপুকুরে ছিলাম, আমরা না চা খেলাম, মিঠাপুকুর পার হয়ে হাতের বাম দিকে পলাশবাড়ির রাস্তায় ঢুকে গেলাম আমরা ওদের কথা মতো। এবং এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে পাবনায় যে রাস্তা দেখে আসছি এটা তার থেকেও সুন্দর। এখানে গাছগুলি আরও বড় বড় এবং পুরো রাস্তাটা গাছে একদম ছেয়ে আছে, সবুজ। এখানে এসে কিন্তু আমরা ঈদের ফ্লেভার পাচ্ছি, মানুষজন নামাজ শেষ করে বাসায় ফিরতেছে এবং এই রাস্তাটাই এত সুন্দর যে আমার মনে হয় যে মানে মানুষজন একটু ফ্রি হয়ে এই রাস্তাতে আবার আসবে ঈদ পালন করতে। এর থেকে ভালো বেড়ানোর জায়গা মনে হয় আর পাওয়া যাবে না। হর্ন দিলে হয়তো মানুষজন সরবে, তবে হর্ন কিন্তু দিতে চাচ্ছি না, সবাই বেশ রিল্যাক্স মোডে হেঁটে যাচ্ছে। খামোখা হর্ন দিয়ে তাদের এই শান্তিটা আসলে নষ্ট না করাই ভালো। এই যে বাইকটা গেল, এইটা হচ্ছে ঈদের দিনে টিপিক্যাল, মানে ইয়াং মানুষজন বা ইয়াং ছেলেপেলে এরা কিন্তু এইভাবেই বাইক চালায় এবং এই কারণেই এত বেশি বাইক অ্যাক্সিডেন্ট হয়। এতক্ষণ ছিল লম্বা লম্বা গাছ দুই পাশে, একদম রাস্তা পুরা ছায়া ছায়া ছিল পুরো রাস্তাটা। এই পাশে গাছগুলো একটু ছোট, তবে মনে হচ্ছে যে গাজীপুরের ভাওয়াল বনের ভিতর দিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি আমারও ওইটাই মনে হচ্ছিল যে গাজীপুরের ভাওয়াল বনের ভেতর দিয়ে যাচ্ছি। দুই পাশে কিন্তু জঙ্গল আর মাঝখান দিয়ে খুবই চমৎকার রাস্তা, রাস্তার কোয়ালিটিও অসাধারণ সুন্দর। ফুলবাড়ি হয়ে আমরা দিনাজপুর যাচ্ছি। এই দিনাজপুর যাওয়ার পথে হঠাৎ করে একটা নদী পড়লো এবং সেখানে একটা ব্রিজ আছে। ব্রিজের গোড়ায় একটা সাইনবোর্ড যেখানে নদীর নাম লেখা আছে এবং নদীর নাম হচ্ছে আত্রাই নদী। এইটা দেখে আমরা কিন্তু দাঁড়াইছি, কারণ আত্রাই নদী আসলে আমাদের নওগাঁর নদী এবং নওগাঁতে আমরা এই নদীটা দেখি। নওগাঁ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এসে আবার আমরা আত্রাই নদী দেখা পাবো, এটা কিন্তু আসলে মাথায় ছিল না। এবং নদীটা যদি একটু দেখায়, আত্রাই নদী এমনিতেই খুব সুন্দর, আমাদের নওগাঁতেও নদী বেশ সুন্দর, তবে এই জায়গায় নদীর পানি কিন্তু কেমন জানি কালচে রকম, আমি জানি না কি কারণ। এবং সামনে আমার ব্রিজের ওই পাশে এখানে একটা ড্যাম মতো দেখতেছি, বাঁধের মতো। নদীর পানিটা এসে অনেকটা বাঁধে আটকে গিয়ে ধীরে ধীরে পড়তেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, লেটস গো। এইখানে এই বাঁধের মতো কেন করছে আমি জানি না। পানি পরিষ্কার করার জন্য হতে পারে, তবে এই বাঁধের কারণেই সম্ভবত এই জায়গায় পানির রং বেশ কালচে। এবং এটা ময়লা নাকি নতুন পানি আসছে তার সাথে কাদামাটি আসছে সেই কারণে শিওর না। কিন্তু এটা বেসিক্যালি একটা রাবার ড্যাম। এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে রাবারে ওঠা নিষেধ, তার মানে আমরা ওই যে লেয়ারটা দেখতেছি এটা আসলে রাবারের তৈরি। এইখানে ব্রিজের ওপর দাঁড়ায় ভিডিও করতেছিলাম, হঠাৎ করে একটা ছোট ছেলে আসলো, এসে বললো যে আঙ্কেল আপনি কি ইউটিউব ভিডিও দেন? আমি বললাম যে হ্যাঁ।
তো বলতেছে তাহলে ইউটিউবে আপনার চ্যানেলটা একটু দেওয়া যাবে। তো ও আমাকে ওর মোবাইলটা দিল। আমি ইউটিউবে গিয়ে খুব চেষ্টা করলাম আমার চ্যানেলটা খুঁজে বের করার, সার্চ করে এত সার্চ করলাম আমার চ্যানেল কিন্তু আসলো না, আমি ওকে দিতেও পারলাম না। সো আমি হচ্ছে এত বড় ইউটিউবার যে নিজের চ্যানেল নিজেই সার্চ করে বের করতে পারলাম না। দিনাজপুর শহরে ঢোকার আগেই কিছুটা অফসাইডে আসতে হয়, হাতের বাম পাশে একটা সাইডওয়ে আছে, এইটা দিয়ে আসলে তারপরে বেশ অনেকটা ভেতরে এসে কিন্তু রামসাগর। এবং ভালো বিষয় হচ্ছে যে আজকে ঈদের দিন, তারপরও এখানে মানুষ আছে এবং রামসাগরে ঢোকা গেল। এখানে ঢোকার জন্য পার পার্সন 20 টাকা করে টিকিট, আর গাড়ি থাকলে গাড়ি নিয়ে ঢোকা যাবে, সেক্ষেত্রে গাড়ির জন্য 200 টাকার একটা এন্ট্রি ফি দিতে হবে। আর এর ভেতরে আমি ভাবছিলাম যে ঢুকেই বোধহয় একটা দিঘি পাবো, শুধু গাড়ি হয়তো বাইরে রাখতে হবে, বাট এখন দেখতেছি যে ভেতরেও কিন্তু রাস্তা আছে এবং গাড়ি নিয়েই আমরা দিঘির চারপাশে একটা চক্কর দিতে পারবো। সো আমাদের খুব বেশি হাঁটতে হচ্ছে না, যদিও আমরা নিশ্চয়ই এক জায়গায় নেমে একটু হাঁটবো আর কি। তবে দিঘিটা কিন্তু অনেক বড়, মানে গাড়ি নিয়ে ঘোরার মতোই আসলে, এত বড়। এটার ভেতরে রাস্তা কিন্তু বেশ চওড়া, গাড়ি নিয়েও বেশ কমফোর্টেবলি এটার চারপাশে একটা চক্কর দেওয়া যাবে। এবং এটা যে পরিমাণ বড়, যেরকম লম্বা, তাতে হেঁটে ঘুরে দেখতে গেলে কিন্তু আধা ঘন্টাতেও হবে বলে মনে হয় না। রামসাগরের ভিতরে আমরা চলে আসছি। ভালো ব্যাপার হচ্ছে ঈদের দিনেও এখানে কিন্তু ঢুকতে কোনো সমস্যা হলো না, গেটে প্রহরী ছিল এবং টিকিট কাউন্টার খোলা ছিল। সো আমরা টিকিট করে ভিতরে চলে আসলাম। আর এইখানে এসে যেটা দেখতেছি যে এখানে আসলে ভিড় নাই এই মুহূর্তে, বেশ ফাঁকা ফাঁকা, অল্প কিছু মানুষজন আছে। তবে ভেতরে অনেক দোকানপাট, চটপটি, ফুচকা বা এই ধরনের খাবার দাবারের দোকান, সেগুলি কিন্তু খোলা এবং প্রত্যেকটাতেই মানুষ আছে। তার মানে হচ্ছে যে তারা আসলে আশা করতেছে যে দুপুরের পরে বা বিকালের দিকে এখানে অনেক মানুষ আসবে, হয়তো ঈদের কারণে বেড়াতে আসবে সবাই। সো ঈদের দিনে রামসাগর কিন্তু ঘুরতে আসাই যায়, মানে ঈদের জন্য বন্ধ থাকবে বা এরকম কোনো টেনশন কিন্তু আসলে নাই। আর এটা বেশ বড়, এইখানে গাড়ি নিয়ে ঘুরতে গেলেও পুরাটা চক্কর দিলে প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে, আর হেঁটে ঘুরতে গেলে কিন্তু প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। সো আসলে ওইভাবে প্রিপারেশান নিয়ে আসতে হবে, হাঁটার মতো প্রিপারেশান নিয়ে আসতে হবে। রামসাগর মানে আমি ভাবছিলাম যে এখানে একটা দিঘি থাকবে এবং দিঘিটা বেশ বড় হবে, এইটুকুই জানা ছিল। বাট আমরা যখন ঢুকতে গেলাম তখন একটু অবাক হয়ে লক্ষ্য করলাম যে এইটা রামসাগর দিঘি বা রামসাগর তা না বলে বলা হচ্ছে রামসাগর জাতীয় উদ্যান। তার কারণ হচ্ছে এইখানে দিঘির চারপাশ দিয়ে কিন্তু অনেকটাই গাজীপুরের যে আমরা ভাওয়াল মধুপুর যে বনটা দেখি ওই রকমের একটা বন আছে, এবং এই কারণে এই পুরো এরিয়াটাই আসলে জাতীয় উদ্যান, মানে সংরক্ষিত অঞ্চল আর কি। এখানে অনেক গাছপালাও আছে, অনেক গ্রিন স্পেস আছে। তো শুধুমাত্র যে দিঘি দেখতে আসা তা নয়। দিঘিতে ঘোরার জন্য কিন্তু নৌকাও আছে, চাইলে নৌকা নিয়েও ঘোরা যায়। এখন আসলে মধ্য দুপুর, থাকার রোদ, এখন মনে হয় না নৌকায় উঠলে অতটা ভালো লাগবে। তবে এই দিঘি আর চারপাশের বন দেখে আমার মনে হচ্ছে যে কোনোভাবে যদি বৃষ্টির ভেতরে এখানে আসা যেত এবং তখন যদি নৌকা নিয়ে ঘোরা যেত বা এই দিঘির ধারে বসে থাকা যেত, তাহলে কিন্তু দারুণ হতো। আমরা চা খেয়ে ঘুরে ফিরে বের হয়ে যাচ্ছিলাম, যাবার পথে হঠাৎ করে এই মন্দিরটা চোখে পড়লো। এটা বলতেছে রামসাগর সরস্বতী দুর্গা মন্দির, সরস্বতী এবং দুর্গা, এবং এটা স্থাপিত 1755 খ্রিস্টাব্দে। তার মানে 1855, এরপরে 1955, 200 বছর
প্লাস আরও প্রায় 50-70 বছর, অলমোস্ট 300 বছরের একটা পুরাতন মন্দির আর কি। এটা দেখে আমরা আবার দাঁড়াইলাম যে মন্দিরটা দেখে যাই। এই মন্দিরটা সম্ভবত কাজ এখনো শেষ হয়নি, নতুন বিল্ডিং করা হচ্ছে মনে হয়। তবে এত বড় মন্দির শুধুমাত্র সরস্বতীর জন্য এটা কিন্তু আগে দেখি নাই। আমি জুতা পরে আছি, বুঝতেছি না কতখানি ওঠা ঠিক হবে, যেহেতু বারান্দায় টাইলস করা নাই, সম্ভবত আরেকটু ওঠা যাবে চাইলে। এইখানে সরস্বতী, হ্যাঁ এটা সরস্বতীরই মূর্তি হবে, তবে একটু ডিফারেন্ট। আমরা স্কুলে বা পূজায়, সরস্বতী পূজায় যে ধরনের মূর্তি দেখি তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আর এই বিল্ডিংটা সম্ভবত নতুন করা, কারণ এই মন্দিরের বয়স যদি 300 বছর হয়, প্রায় 300 বছর, তখন নিশ্চয়ই এরকম বিল্ডিং বা ভবন ছিল না। একটু আগে যেটা দেখলাম এটা নতুন বিল্ডিং, তবে এইটা সম্ভবত পুরাতন মন্দিরের ঘর। তবে এটা দেখেও কিন্তু ঠিক 300 বছর মনে হচ্ছে না, সম্ভবত মূল যে স্থাপনা ছিল মন্দিরে সেটা এখন আর নাই, শুধু জায়গাটা আছে। এই মন্দির দেখে এখন যেটা মনে হচ্ছে যে হয়তো খুঁজলে রামসাগরের একটা সমৃদ্ধ ইতিহাস পাওয়া যাবে। একসময় হয়তো কোনো রাজা বা জমিদার স্টেটের অংশ ছিল এবং সেই কারণেই এখানে মন্দির প্রতিষ্ঠা করা। অবশেষে আমরা এসে পৌঁছালাম কান্তজির মন্দিরে। আমি অনেক বছর আগে একবার আসছিলাম, আমার কিন্তু আসলে ওইভাবে মেমোরিতে নাই যে এখানে কি দেখছিলাম বা কি, শুধু মন্দিরটার একটা আবছা ছায়া মনের মধ্যে আছে। বাট এবার এসে কিন্তু দেখতেছি এই এরিয়াটা বেশ ডেভেলপড। কতদিন আগে থেকে এটা এরকম ডেভেলপ তা বলতে পারি না, তবে এইখানে এখন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কান্তজিউ মিউজিয়াম আছে। এইখানে দেখতেছি পর্যটন কর্পোরেশনের মোটেল এবং রেস্টুরেন্ট আছে। মন্দিরের চারপাশ দিয়ে এখন একটা বাউন্ডারি ওয়ালের মতো তোলা হয়েছে, এটা সম্ভবত টিকিট করে তারপরে ভিতরে ঢুকতে হবে। দূর থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ও না, এখানে কোনো টিকিটের ব্যবস্থা দেখতেছি না, এটা মনে হচ্ছে ওপেন। মন্দিরে ঢোকার মুখেই একটা বোর্ড আছে, ওই বোর্ডে এই মন্দিরের ইতিহাসটা মোটামুটি বলা আছে। আমি একটু পড়লাম, তো সেটা যেটা দেখলাম যে 1604 সালের দিকে দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয়। এরও কয়েক বছর পরে
তৎকালীন যিনি রাজা ছিলেন তিনি এই মন্দির প্রতিষ্ঠা শুরু করেন, কিন্তু মন্দিরের নির্মাণ কাজ আসলে তিনি শেষ করতে পারেন নাই। তার মৃত্যুর পরে তার পালক পুত্র রাজা রামনাথ তিনি এই মন্দিরটা সম্পন্ন করেন। সো এরকম একটা ইতিহাস বাইরে দেওয়া আছে, এবং ওইটা নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করতেছিলাম। আমার পাশেই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি বসেছিলেন, তো ওনারা ঢাকা থেকে আসছেন এখানে দেখার জন্য। তো আমি যখন আমার বন্ধুকে বলার চেষ্টা করতেছিলাম যে বোর্ডে কী লেখা আছে, কীভাবে মন্দিরটা প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু উনি আমাকে বলতেছে যে না, এটা আসল ইতিহাস না, আসল ইতিহাস ডিফারেন্ট। তো আমি আবার একটু আগ্রহ দেখাইলাম যে তাহলে আপনি একটু আমাকে বলেন যে আসল ব্যাপারটা কী। তো উনি যেটা বললেন খুব ইন্টারেস্টিং একটা গল্প। সেটা হচ্ছে যে দিনাজপুরের তৎকালীন যিনি রাজা ছিলেন তিনি পুরীতে বেড়াতে যান, এবং পুরীতে গিয়ে কোনো একটা মন্দিরে গিয়ে তার কৃষ্ণ মূর্তি এটা পছন্দ হয়, প্রচণ্ড পছন্দ হয়, এবং তিনি সেই মূর্তিটা তিনি দিনাজপুরে নিয়ে আসতে চাচ্ছিলেন। তো তিনি মন্দির কর্তৃপক্ষকে বলছেন যে কত টাকা হইলে আপনি এটাকে দিবেন। তো মন্দিরের লোকজন স্বাভাবিকভাবেই বলছে যে বিগ্রহ আসলে ঠাকুরের মূর্তি, এটা তো বিক্রির জন্য না। তো তখন তিনি হুমকিও দিচ্ছেন যে দরকার হলে এটা আমি জোর করে নিয়ে যাব। মানে তৎকালীন যেহেতু উনি রাজা, দিনাজপুর কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এলাকা এবং সেই এলাকার রাজা, সুতরাং তারও নিশ্চয়ই একটা পাওয়ারফুল প্রেজেন্স ছিল। তো সে বলছে যে আমি এটা নিয়ে যাব ভালো মন্দ। তো তাকে বলা হয়েছে যে না, এটা আপনাকে করতে দেওয়া হবে না। তো এই কথাবার্তা যখন হচ্ছে তখন একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন যে কৃষ্ণ তাকে দেখা দিলেন এবং বললেন যে ঠিক আছে, তুই তো নিয়ে যেতে চাচ্ছিস, আমি যাব তোর সাথে। হ্যাঁ, তো তুই যেদিন নৌকা ছাড়বি সেদিন তুই নৌকায় উঠে হাত পাতবি, আমি তোর হাতে এসে মানে আসবো আর কি। তো ওই রকম তিনি নৌকায় উঠেন, জোর হাত পাতেন, এবং তখন দেখেন যে মানে তার হাতে ওই কৃষ্ণমূর্তি এসে পৌঁছায়। সেই নিয়ে তিনি আসেন, এবং তাকে এইটাও বলা হয়, স্বপ্নেই এটা বলা হয় যে তুই তো আমাকে রাজবাড়িতে নিয়ে যেতে চাচ্ছিস, আমি জানি, কিন্তু আমি রাজবাড়িতে থাকবো না, তুই এই নৌকায় করে যাবি নদী ধরে, যে জায়গাটা আমার পছন্দ হবে সেইখানে গিয়ে আমি নৌকা থামিয়ে দিব, এবং সেখানেই আমার জন্য মন্দির করতে হবে। তো সেই নৌকা আস্তে আস্তে এই ঢেপি নদীর পাড়ে, এটা একটা দ্বীপের মতো ছিল, এটার চারপাশে জঙ্গল, চারপাশে নদী, এবং এখানে আসলে মানুষজন ওইভাবে ছিল না। তো এই জায়গায় এসে নৌকা থেমে যায়। তখন রাজা বুঝতে পারেন যে এইখানেই তাকে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। শুরুতে একটা বেসিক ঘর করে এই মন্দিরের প্রতিষ্ঠা, এরপরে তো ধীরে ধীরে এই সুদৃশ্য মন্দির ভবনটি নির্মাণ করা হয়। তবে এই গল্পটা কিন্তু বোর্ডে বা কোথাও লেখা ছিল না, এই ইতিহাসটা। এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা সাইড ভিউ। বিশ্বাস করা না করা সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে এই গল্পটা শুনে কিন্তু ভালো লাগলো। এই মন্দিরে প্রসাদ পাওয়ার কিন্তু চমৎকার ব্যবস্থা আছে। 100 টাকা দিয়ে একটা কুপন নিয়ে আপনি প্রসাদ নিতে পারবেন, এবং সেই প্রসাদ একজন না, রীতিমতো 2 জনের জন্য যথেষ্ট। কেউ খুব বেশি ক্ষুধার্ত হইলে একজন যদি খায়, প্লেট 100 টাকা। হ্যাঁ, মানে কেউ যদি প্রসাদ নিতে চায় তাহলে প্রতি প্লেটের জন্য 100 টাকা, 100 টাকা দিয়ে একটা কুপন নিতে নাম্বার হবে। আছে, অগ্রিম বুকিং দিয়ে ফোন করে বলে দিলে, ফোন নাম্বার আছে, ফোন করে বলে দিলে অগ্রিম ওদের অর্ডারও নিয়ে রাখে। আচ্ছা, যে তাহলে কজন লাগবে বলে রাখলে, যদি বড় গ্রুপ আসে তাহলে আগে থেকে, তাহলে ওই ফোন নাম্বারটা আমাদের কালেক্ট করে নিয়ে যাওয়া তুমি উচিত। ফোন নাম্বার ওখানে ছবি হ্যাঁ, ভিডিও তাইলে কেউ যদি বড় গ্রুপ নিয়ে আসে, তাইলে হ্যাঁ। মন্দির ঘুরতে আসলে আসলে কিন্তু আলাদা করে খাওয়ার আর টেনশন থাকতেছে না, হোটেল রেস্টুরেন্ট কিছু কিছুই পেয়ে খুঁজতে হবে না, সবই এখানেই আছে, এবং বেশ ভালো ব্যবস্থা আসলে। আমরা এই নাম্বারটা শেয়ার করবো আর কি, নাম্বারটা কালেক্ট করে দেন শেয়ার করব। এই হচ্ছে সেই ঢেপি নদী। এই নদীটা পার হয়েই কান্তজির মন্দিরে যেতে হয়, এবং এই নদী এখন দেখে মনে হচ্ছে না যে এটা দিয়ে একসময় বড় নৌকা বা জাহাজ চলতো, বাট সম্ভবত ওই সময়ে এই নদীটা বেশ বড়ই ছিল, এবং এই নদী ধরেই পুরী পর্যন্ত যাওয়া যেত। যে গল্প শুনে আসলাম সেটা যদি হয়, তাহলে এই নদী ধরেই দিনাজপুরের তৎকালীন রাজা উনি কিন্তু পুরীতে গেছিলেন নৌকায় করে। এখানে নতুন একটা ব্রিজ, অথবা ব্রিজটা নতুন করে রং করা হয়েছে, কোন একটা হবে। আমরা এখানে একটু দাঁড়াইলাম। তবে নদীতে এখন জল কম থাকলেও এখানে কিন্তু অনেক বড় একটা চর দেখা যাচ্ছে, বালির চর। তার মানে বর্ষাকালে নিশ্চয়ই এইটা পুরাটাই জলে ভরে যায়, এবং তখন একটা বিশাল নদী হবে এটা। বর্ষাকালে এই নদীটা হয়তো দেখার মতো একটা হবে। আর নদীর পাড়ে দেখতেছি ভুট্টা ধোয়ার বা শুকানোর একটা কাজ চলতেছে, সম্ভবত ভুট্টার চাষ হয়েছে, সেটা থেকে এখন দানা ছাড়ানোর একটা প্রসেস চলতেছে। এই এরিয়ায় অনেক ভুট্টা চাষ হয় যা দেখলাম। রংপুর শহর থেকে বিশ্ব রোড ধরে আসার পথে যে জায়গাটায় এসে কান্তজির মন্দিরের জন্য হাতের ডান দিকে ঘুরে যেতে হয়, ঠিক সেই জায়গায় যে চত্বরটা, এই চত্বরের নাম বলতেছে তেভাগা চত্বর। সো এইটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। তার মানে এটা আমার জানা ছিল না যে তেভাগা বা তেভাগার যে আন্দোলন, ইলামিত্র, তারা এইখান থেকেই সমস্ত ঘটনাগুলো হয়েছিল এইখানে, এটা কিন্তু আমার আসলে জানা ছিল না। এখানে এই চত্বরে কতগুলো মুরাল দেখতেছি, তার মধ্যে একজন হাজী মোহাম্মদ দানেশ, আর অপর পাশে দেখতেছি ইলামিত্র, দুজনে বিখ্যাত মানুষ।